ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। বিএনপি যা চাবে তাই হবে, এটা আমি চিন্তা ভাবনা করে অঙ্ক কষে আমি বলেছিলাম, এবং এখনো বিএনপি যা চাবে তাই হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না, আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো এখন দেশের নাগরিক হিসেবে জানতে চাই এই কি আলাপ করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি কি কথা বলছেন, আমার জানার অধিকার নাই? কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। ভবিষ্যতে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকেই চাইতে পারে বিএনপি। দিন শেষে বিএনপি ইউনূসের এমন মন খোলা আলাপ এনসিপিকে অস্বস্তিতে ফেলেছে। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই মুহূর্তে ইউনূসের যে সরকার, একটা ভঙ্গুর একটা সরকার। সারজিদ আলম, হাসানাত আব্দুল্লাহ ভাই, তোমরা যাইয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, গাড়ি বাড়ির মালিক হয়ে গেলা। এই এনডিপি পার্টি, এই সমন্বয়ক পার্টি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ ঘোষণা হোক। ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনা মনে কি দেশে আসবে কখনো? আমরা মনে করি 5 বছর পরে আসবে। সারজিস, হাসনাত বা এই ধরনের যারা আছেন মিটিং করেছিলেন শেখ হাসিনার সাথে, বলেছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি। আসলে সরকারের বর্তমান যে পলিসি, এই পলিসিটাই হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি। মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমি এনসিপির ওখানে যাব, আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য। পদত্যাগ করলেও আমাদের কিছু না, না করলেও কিছু না, কেননা উনি এমন একটা উপদেশটা আমাদের হয়েছে যে ওনাকে যদি আমরা উপদেশ দিই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার, বুঝছেন? উনি দেখেন 10 মাসে কি করছে, ওনার কয়টা মামলা খালাস দিচ্ছে। ওনার 7টি মামলা ছিল, 666 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাৎ একটা মামলা। এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস দিচ্ছেন, ওনার সব খালাস। এখন উনি অবসর নেবেন, উপদেষ্টা পদত্যাগ করে আল্লাহর রাস্তায় যাবো গা। কই? ফ্রান্সের রাজধানী প্যারিসে। উনি কি 10 মাস নিজের টাকা ব্যয় করে খাইছে? এই 10 মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না? উনি একজন শিল্পপতি, রাষ্ট্রীয় কোনো সুবিধা ছাড়ছে? আমি রিক্সাওয়ালা ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, মেট্রোর নিচে ঘুমাইতেছি, এই কথা কি উনি দেখবে? এগুলো আমাদেরকে কিস্তিতে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে ওনারা ব্যাংকের ঋণ নিচ্ছে 50 বছরে দিব, আমাকে কিস্তি দিচ্ছে সপ্তাহে 7 দিন পরে পরে দিব। আমি যদি মরে যাই আমার লাশ ডাইকা যাই, ওকে কিস্তি দিন লাগবো। আর ওরা যদি ব্যাংক ঋণ নিয়ে মরে যায় তাহলে ওর পোলারা সুবিধা বুঝা দিব। এই যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আইনে আমাদের যে অশান্তিতে ফেলছে, এই অশান্তির কথাকে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না, আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে উনি যেটা বলেছেন, ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি। ওনারা যেটা করছেন, একটা আইন করেছেন আওয়ামী লীগকে বিচার করার জন্য। আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন। আইন করেছেন বিচার করুন, বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন। কিন্তু ওনারা আইন করছেন বিচার করা শেষ করেননি, তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। সারজিদ আলম, হাসানাত আব্দুল্লাহ ভাই, তোমরা যাইয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, গাড়ি বাড়ির মালিক হয়ে গেলা। এই এনডিপি পার্টি, এই সমন্বয়ক পার্টি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ ঘোষণা হোক। বাংলার মানুষ এই ছাত্র গোটার কাউরে চায় না, সমন্বয়ক চায়। সারজিস, হাসনাত বা এই ধরনের যারা আছেন মিটিং করেছিলেন শেখ হাসিনার সাথে, বলেছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি। আসলে সরকারের বর্তমান যে পলিসি, এই পলিসিটাই হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি। যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন, এই আন্দোলনের সময় তাদের কতজন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন। তো যারা রাজপথে আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, সবার তো ভাই ভিভিআইপি গাড়ি নাই। তো তাদেরকে ছাত্রলীগ যদি মারে, আওয়ামী লীগ যদি গুলি করে, চাপাতি দিয়ে কোপায়, কে হেফাজত করবে, কে নিরাপত্তা দিবে বলতে পারবেন? আমি তো আমার জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি তো এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। তৃণমূলের মানুষকে কীভাবে সরকার নিরাপত্তা দিবে? আসলে সরকারের বর্তমান যে পলিসি, এই পলিসিটাই হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি। যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এটা আওয়ামী লীগের বিষয়। দেখেন, সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আওয়ামী লীগের এমপি, আব্দুল মান্নান আওয়ামী লীগের এমপি জামিন দিল, শেখ হাসিনার সাবেক সামরিক সচিব তাকে জামিন দিয়ে দিল। কেন ভাই, কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে? এগুলো কি আওয়ামী লীগের কালপিটদেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে না যে তোমরা গ্রেপ্তার হলে তোমরা জামিন পাবে? বিবিসি রিপোর্ট অনুযায়ী সূত্র দিয়ে তথ্য দিচ্ছে যে আবার আওয়ামী লীগ নতুন কমিটি হতে পারে, সাবের হোসেন চৌধুরী, আব্দুল হামিদ খান তাদেরকে নিয়ে। তাহলে সরকার আসলে কি করতেছে, কে চালাচ্ছে, এটাই তো আসলে দেশের মানুষ বুঝতে পারতেছে না।
তাহলে দেশে একটা নিরাপত্তার হুমকি তৈরি হচ্ছে, সংকট তৈরি হচ্ছে। এর দায় কাকে নিতে হবে? এর দায় তো অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। যারা যেই ব্যবসায়ীরা মিটিং করেছিলেন শেখ হাসিনার সাথে, বলেছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, সেই বিক্রমের হাতেম আলী আর আহমেদ আকবর সুবহানরা তাদের কয়জনকে সরকার গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার তো করে নাই, বরং তাদেরকে পুনর্বাসিত করা উচিত। তাহলে তারাই তো এখন আবার নতুন করে ফান্ডিং করতেছে, এই বিভিন্ন মিছিলের ফান্ডিং করতেছে, বিভিন্ন জায়গায় পয়সাপাতি খাওয়াইয়া ঘুষ দিয়া জামিন করাইতেছে। এটাই তো বাস্তবতা ভাই। সেই জায়গা থেকে বলবো, সরকার যদি এইভাবে করে চলতে থাকে তাহলে জনগণের জায়গা থেকে গণপ্রতিরোধ তৈরি হবে, স্বতঃস্ফূর্তভাবে তৈরি হবে। কেন জানেন? আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, এই আন্দোলনের সময় তাদের কতজন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? আমাকে এই প্রশ্নটার উত্তর দিবেন। কতজন দিয়েছেন ভাই সম্মুখ সারিতে আন্দোলনের নেতৃত্ব? হাতে গোনা 2-1 জন ছাড়া কিন্তু নাই। এখন আরও পরিষ্কার কথা বলতে হয় যে তাহলে নিশ্চয়ই তারা যখন সরকারে বসেছে, উপদেষ্টা হয়েছে, তারা এই শর্তেই উপদেষ্টা হয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। তাদেরকে কেউ উপদেষ্টা বানিয়েছে? আপনারা কেউ জানেন? আমি জানি, সমন্বয়করা সবাই জানে তাদেরকে কেউ উপদেষ্টা বানিয়েছেন? কেউ জানে না। তার মানে তারা যে এই চুক্তিতে সাইন করে গোপনে তারা যে উপদেষ্টা হন নাই, আপনি বলতে পারবেন? উপদেষ্টা আসিফ নজরুল স্যার বললেন যে তিনি প্রস্তাব করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। অনেক উপদেষ্টারা নাকি নারাজ, চায় না। তারা কারা চায় না? তাদের মুখ সম্মোচন করে আমরা দেখি। ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগের নেতা যদি তারা ফোন দিয়ে হুমকি দেয়, সে মুইতে দিবে, তার কাপড় গরম হয়ে যাবে। সেই উপদেষ্টা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? সেই উপদেষ্টার কাছ থেকে আপনি কিভাবে আশা করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে সেই সমস্ত লোকদেরকেই পলিসি মেকিং এবং পাওয়ার এবং অথরিটিতে যাইতে হবে বা থাকতে হবে, যাদের সেই গার্ডস আছে, যারা বিগত বছরগুলোতে আওয়ামী লীগকে চোখে চোখ রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে, নিজেদের জীবনের পরোয়া না করে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, রাজপথ থেকে এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগকে তাড়িয়েছে। তারা যদি উপদেষ্টা হইতে পারে তাহলে না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারবে। ইনারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? ইনাদেরকে সেই গার্ডস আছে? ইনারা তো গণ অভ্যুত্থানের সময় রাজপথে ছিল না। ইনারা আওয়ামী লীগের কি বুঝবে? ইনারা তো ইনাদেরকে ডর দেখাইলেই ডরাই যাবে। ইনারা আওয়ামী লীগের সাথে ডরের চোটে আপোষ করবে। যদি বলে যে এই উপদেষ্টা তুমি যদি কথা না শোনো, তোমার ছেলেরে মাইরে ফেলবো, তোমার মেয়েরে মাইরে ফেলবো, তোমার বউরে তুলে নিয়ে যাবো, ওই উপদেষ্টা তো মানে তলফি তলফা গরম হয়ে যাবে। এটাই তো বাস্তব। সুতরাং তাদেরকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, তাহলে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। কারণ সংস্কারের কথা বলে, আরে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি কিসের ঘোড়া টিমে সংস্কার করবেন? আপনার তো মানে মৌলিক দূষণই তো আপনি তো মানে পিউরিফাই করলেন না। হ্যাঁ, দূষণ সাথে নিয়ে, ময়লা ঘুষ সাথে নিয়ে, দুর্গন্ধ সাথে নিয়ে, হ্যাঁ, আপনি এখানে আবার কিসের সংস্কার করবেন? সংস্কার হবে নাকি? বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। অংশগ্রহণমূলক বাংলাদেশ, অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগকে বাদে করতে হবে। এটা তো 1 নম্বর সংস্কার। 1 নম্বর সংস্কারই করতে পারতেছে না, বাকি সব এই সংস্কার, অমুক কমিশন, আউল ফাউল আলাপ দিয়ে তারা টাইম কিল করতেছে। এইটা ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি না করতে পারে তাহলে বাদ দেন, সবার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে দ্রুত নির্বাচন দিয়ে ওনারা চলে যাক। অন্যথায় জাতীয় সরকার করুক, বিপ্লবীদেরকে সাথে নিয়ে বিপ্লবী সরকার করুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, সকল সংস্কার করুক, যত গুণগত পরিবর্তন সেগুলো করুক, গণভোট নেক, সেগুলোকে বাস্তবায়ন করুক, এরপর ইলেকশন দেখ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত, অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না, কিন্তু তিনি আসলেই বোঝেন। যে বিএনপি নেতারা অলরেডি প্রকাশ্যে বা মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান সমালোচনা করছেন, এর মাঝখানে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যা যা ঘটছে অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে। একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনূসকে দিয়েছে তারেক রহমান। তবে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি এই কারণে, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে জ্যাক আছে বা হোল্ড আছে, রাইট নাও অনেক কিছু হচ্ছে না, কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই। তবে কোনো গণতান্ত্রিক সরকারের কোনো একটা কি পয়েন্ট বা কি পোস্টে যদি তিনি আসলেই বসেন, ওনাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে। আর এই জিনিসটাই জনাব তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের 1.5 ঘন্টার বৈঠকে শুধু কি আসলে রাজনীতির আলোচনা ছিল বা নির্বাচনের আলোচনা ছিল, নাকি অন্য কিছু ছিল? এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি এই মুহূর্তে দলটির মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং সবচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন বা ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেন, সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি, বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করতে আপনার তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছিল দলটির নীতি নির্ধারণী ফোরাম।